প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন তোমাদের একাদশ শ্রেণীর অর্থনীতি রাশিবিজ্ঞানে ইউনিট 5-এ আলোচনা করেছিলাম যে তথ্য কিভাবে উপস্থাপন করা হবে। সেই তথ্য উপস্থাপন করার পদ্ধতি হিসাবে আমরা টেবিল বা ছক, বর্ণনাত্মক উপস্থাপন বা টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের কথা বলেছিলাম। আজকে আমরা স্পেশালি একটা বিষয় আলোচনা করব, সেটা হলো পরিসংখ্যা বিভাজন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ। অলরেডি তোমরা এই পরিসংখ্যা বিভাজন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা 9-10-এর গণিতে পেয়েছো। আমরা আমাদের এই বিষয়টাতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই ক্লাসে রাশি তত্ত্বের উপস্থাপনার মধ্যে পরিসংখ্যা বিভাজনের একেবারে ধারণা থেকে শুরু করে আমরা জটিল গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যাবে সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথম যেটা হচ্ছে যে আমরা পরিসংখ্যা বিভাজন কি এই বিষয়টা আগে আলোচনা করি। প্রথমে আসি, পরিসংখ্যা কি? পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি মানে কোনো একটা ঘটনা বারংবার যদি ঘটতে থাকে তাহলে আমরা সেই ঘটনাটার কতবার ঘটেছে সেটাকে ওই ঘটনাটার পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি হিসাবে বর্ণনা করি। যেমন আমরা যখন আমাদের যে তথ্য যে তথ্যগুলোর মধ্যে আমরা বলতে পারি, ধরো যে আমরা যে রাশি তথ্য বা র ডেটা গুলো পাই, সেই র ডেটাকে যখন কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, যে কোনো একটা বৈশিষ্ট্য বা দুটো বৈশিষ্ট্যের ভিত্তিতে কতগুলো শ্রেণী বা ক্লাসে বিভক্ত করি, তখন প্রতিটা শ্রেণীতে ওই যে বৈশিষ্ট্যটা আমরা ধরেছি সেই বৈশিষ্ট্যটা কতবার ঘটেছে তা ছকের মাধ্যমে প্রকাশ করা হয়। এটাকেই আমরা বলছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা পরিসংখ্যা বিভাজন। তার মানে খুব সহজ করে যদি আমরা বলি যে আমাদের যে তথ্যগুলো রয়েছে, যে তথ্যগুলো অবিন্যস্ত, এলোমেলো ভাবে দেওয়া, সেই অবিন্যস্ত তথ্যের বিশৃঙ্খলা দূর করে তাকে একটা অর্গানাইজড ওয়েতে, সুসংবদ্ধ এবং সংক্ষিপ্ত সারণীতে উপস্থাপন করাটাই হচ্ছে পরিসংখ্যা বিভাজনের মূল কাজ। অর্থাৎ আমরা এক কথাই বলতে পারি, জটিল তথ্য এলোমেলো বা বিশৃঙ্খল ভাবে প্রাপ্ত ডেটা, তা থেকে একবারে এক নজরে দেখে তা থেকে আমরা সেই তথ্যের গুরুত্ব বা তথ্যের তাৎপর্য অনায়াসেই বিশ্লেষণ করতে পারি। নেক্সট আসে যে এই পরিসংখ্যা বিভাজনের উদ্দেশ্য কি, কারণে আমরা এই পরিসংখ্যা বিভাজনের কথা আলোচনা করব। যে আমরা বিপুল পরিমাণ তথ্য যখন আলোচনা করা হবে, ধরো তোমাদের একটা উদাহরণ হিসাবে বলছি, তোমাদের ক্লাসে 50 জন ছাত্রছাত্রী আছে, যে ছাত্রছাত্রীদের উচ্চতা বিভিন্ন। এবার এই উচ্চতাগুলোকে পরপর যদি 50টা তথ্যকে আমি উপস্থাপন করি, বোঝাটা খুব কঠিন। কিন্তু যদি আমরা উচ্চতাটাকে কতগুলো শ্রেণীতে ভাগ করে নিই, 4 ফুট থেকে 5 ফুটের মধ্যে কতজন আছে, 5 ফুট থেকে 5.5 ফুটের মধ্যে কতজন আছে, 5.5 ফুট থেকে 6 ফুটের মধ্যে কতজন আছে, এরকম যদি কতগুলো শ্রেণীতে ভাগ করে কতজন আছে এইটা বোঝায়, তাহলে অ্যাট এ গ্লান্স আমরা কিন্তু তথ্য থেকে একটা সিদ্ধান্ত বা একটা ধারণা তৈরি করতে পারবো যে ক্লাসের ছাত্রছাত্রীদের গড় উচ্চতা বা উচ্চতাটা কেমন, এই সম্পর্কে একটা ধারণা। তাহলে সুতরাং আমরা ডাটাটাকে কনডেন্স বা তথ্য সংক্ষেপণ করতে পারি, তার সেই ডাটাকে আমরা তার প্যাটার্নটা, যে তথ্যগুলো আমাদের কেমন আছে, তার গতিধারা, তার বিন্যাস, সেটা বুঝতে পারি। তাদের স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশনের পার্টটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, যে আমরা যে তথ্যগুলো, সেই তথ্যগুলো থেকে কি কি পরিমাপ করতে পারি এবং সেই পরিমাপের ভিত্তিতে, রেজাল্টের ভিত্তিতে আমরা কি সিদ্ধান্ত বা আমাদের কি তাৎপর্য সেটা আমরা বিশ্লেষণ করতে পারি। যেমন ধরো এখানে মিন, মিডিয়ান, মোড, এরকম বিভিন্ন ধরনের মেজার্স বা পরিমাপক আছে তথ্যের। আমরা সেই পরিমাপকগুলো করতে পারি অনায়াসেই যদি আমাদের প্রদত্ত তথ্যগুলোকে আমরা একটা টেবিল বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বা পরিসংখ্যা বিভাজন তালিকার মাধ্যমে উপস্থাপন করতে পারি। আর সর্বোপরি সেইখান থেকে কিন্তু আমরা অনেক সময়
ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনেও যেতে পারি। যেমন ধরো হিস্টোগ্রাম আঁকতে পারি, বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আঁকতে পারি, বা অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা বা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে পারি। এরকম বিভিন্ন ভাবে আমরা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন আমরা প্রদত্ত তথ্যে দিতে পারি। তাহলে প্রদত্ত তথ্য পরিসংখ্যা বিভাজনের মূল উদ্দেশ্যটা কি বোঝা গেল। এবার আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয়টাতে আসব, সেটা হচ্ছে যে পরিসংখ্যা বিভাজনের টাইপ বা ক্লাসিফিকেশন, প্রকারভেদ। কি কি পরিসংখ্যা বিভাজন আমরা দেখতে পাই? যেমন ধরো মেইনলি আমরা দুটো ধরনের পরিসংখ্যা বিভাজন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখতে পাই। একটা হচ্ছে সিম্পল বা সরল পরিসংখ্যা বিভাজন, আর একটা হচ্ছে গ্রুপড বা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন। প্রথমে আসি আমরা সরল পরিসংখ্যা বিভাজন। সরল পরিসংখ্যা বিভাজন কি? যেখানে প্রতিটা মান আলাদা আলাদা করে থাকবে এবং প্রত্যেকটা মান কতবার ঘটেছে। যেমন ধরো আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি, যে ধরো তোমাদের ক্লাসে 10 জন ছাত্রের অর্থনীতিতে প্রাপ্ত নাম্বার, আমি বলছি 40-এ কত পেয়েছে সেই নাম্বারগুলো: 20, 30, 25, 22, 20, 38, 40, 35, 35, 30, 40, 20, 20, 22, 38, 40, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15 জন ছাত্রের উদাহরণ দিয়ে আমরা দেখি। এই 15 জন ছাত্রের দেখো মান দেওয়া আছে, প্রাপ্ত অর্থনীতিতে নাম্বার। এবার আমরা এখান থেকে কি করতে পারি? আমরা মানগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে নিতে পারি। পরপর লিখতে পারি। সব থেকে ছোট হচ্ছে 20। দেখো 20 এই সংখ্যাটা কতবার ঘটেছে সেটা তার পরিসংখ্যা। পরিসংখ্যা 20 যেমন 1, 2, 3, 4, 4 বার ঘটেছে। তাহলে 20 হচ্ছে আমাদের 4 বার, এইটা বলতে পারি 20 ঘটেছে 4 বার। একই রকম 20-র পরে আমি যদি 22 বলি, 22 এই সংখ্যাটা কতবার, কতজন পেয়েছে? 22 পেয়েছে একজন। তাহলে 22-এর পরিসংখ্যা 1। তারপরে যদি আমরা দেখি 25, 25 পেয়েছে একজন, একজন। তাহলে 25-এর পরিসংখ্যাও 1। যদি আমরা এরপর দেখি 30, 22 ও আরেকজন 22 পেয়েছিল, তাহলে 22-এর পরিসংখ্যা হচ্ছে 2। 25, 25 একজন পেয়েছে আর 25 নেই। এবার দেখো 30, 30 কতজন পেয়েছে? 30 পেয়েছে একজন আর পাইনি। তাহলে এই একজন, দুজন আর 30 নেই। তাহলে 30 পেয়েছে দুজন। তারপরে আছে দেখো 35, 35, 35 পেয়েছে একজন, 35 একজন আর 35 নেই। তাহলে 35 একজন। 38 কজন পেয়েছে? 38 পেয়েছে একজন, একজন, দুজন। তাহলে 35 এর পরিসংখ্যা 2। 40 1, 2, 3, 3 জন পেয়েছে। তাহলে 40-র পরিসংখ্যা 3। 3 দিয়ে 5, 6, 7, 4, 11, 15। দেখো যোগ করে 15 সংখ্যাটাই আমরা পেয়ে গেছি। অর্থাৎ আমরা এইভাবে দেখতে পেলাম প্রতিটা মান এবং সেটা কতবার ঘটেছে পরিসংখ্যা দিয়ে দেখিয়ে আমরা এরকম একটা তালিকা তৈরি করলাম। এই যে তালিকাটা আমরা তৈরি করলাম, এটাকেই আমরা বলছি সরল পরিসংখ্যা বিভাজন বা
সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। কিন্তু যদি এরকম হয় যে ধরো যে মানগুলো দিয়েছে সেই মানগুলোতে আমরা একটা শ্রেণী করলাম ক্লাস করে, সেই ক্লাসগুলোকে মধ্যে মানগুলো কতবার পড়েছে, যেমন 0 থেকে 10 এই নাম্বার পেয়েছে কতজন, 11 থেকে 20 এই নাম্বার পেয়েছে কতজন, 21 থেকে 30 এই নাম্বার পেয়েছে কতজন, 31 থেকে 40 কতজন পেয়েছে, 41 থেকে 50 বা 40 পর্যন্ত যেহেতু আমরা বললাম, তাহলে 31 থেকে 40 পর্যন্ত কতজন পেয়েছে। এইভাবে যখন আমরা দেখাবো, অর্থাৎ আমি শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনটাকে 0 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40 এবং কোন কত পেয়েছে, এইভাবে যখন আমরা দেখাবো তখন এই পরিসংখ্যা বিভাজনটাকে আমরা বলবো গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন। তাহলে আমরা এটা ক্লিয়ার যে আমরা দু ধরনের পরিসংখ্যা বিভাজন পেলাম, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে শ্রেণীবদ্ধ বা গ্রুপ ফ্রিকোয়েন্সি। এইবার যে তথ্যগুলো তোমাদের একটু আগে দেখালাম, এবার একটা আমরা উদাহরণ এখান থেকেই দেখতে পারি। দেখো 10 জন ছাত্রের বিভিন্ন অর্থনীতিতে প্রাপ্ত নাম্বারগুলো দেওয়া আছে। তাহলে প্রাপ্ত নাম্বারগুলো কি 12, 13, 14, 15, 16, এই যে বিভিন্ন নাম্বার, এই নাম্বারে 12 পেয়েছে কজন, এখানে দেখো 12 পেয়েছে 1, 2, 3 জন, তাহলে 12 পরিসংখ্যা হচ্ছে 3। একই রকম 13 পেয়েছে কজন, একজন, 13 আর নেই, তাহলে 13 পরিসংখ্যা দেখো একজন। 14 পেয়েছে কত, 1, 2, 2 জন, তাহলে 14 পরিসংখ্যা দেখো 2। 15 পেয়েছে কজন, একজন, দুজন, 3 জন, তাহলে 15 পরিসংখ্যা হচ্ছে 3। আর 16 পেয়েছে কজন, একজন, 16 পরিসংখ্যা দেখো 1। তাহলে 3, 4, 6, 3, 9, 1, 10, টোটাল 10 জন, 10 জনের তথ্যই দেয়া আছে। তাহলে এইভাবে যখন আমরা তথ্যকে উপস্থাপন করছি, এটাকে আমরা বলছি সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। উল্টো দিকে যখন আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখাবো, তখন গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন তৈরি করার সময় আমরা আমাদের ওই পরিসংখ্যা বিভাজন ছক বা তালিকা তৈরির সুবিধার জন্য ট্যালি মার্ক এই ধারণাটা কিন্তু আমরা ইউজ করতে পারি। ট্যালি মার্কটা কি? ট্যালি মার্কটা আমরা প্রদত্ত তথ্য কোন একটা বিষয় কতবার আছে বোঝাতে, একবার হলে 1, দ্বিতীয়বার হলে এরকম আরেকটা দিই 2, তৃতীয়বার হলে 3, চতুর্থবার হলে 4, পঞ্চমবার কিন্তু আমরা এরকম যোগ করে দিতে পারি। এরকম ভাবেও দেখানো যায়, অনেকে আবার এরকম ভাবেও তোমরা বইগুলোতে পেতে পারো, এরকম ভাবেও দেখায়, কোনো বইয়ে তোমরা এরকমও দেখাতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে এইরকম বা এইরকম বা এইরকম যেভাবেই দেখানো হোক না কেন, এগুলো 5 নির্দেশ করবে। তাহলে এই যে ট্যালি মার্ক, এই ট্যালি মার্কের মাধ্যমে তথ্য উপস্থাপন করার ক্ষেত্রে সব থেকে সুবিধা হলো যেখানে প্রতিটা পর্যবেক্ষণের জন্য একটা করে উল্লম্ব এরকম দাগ টানা হয় এবং 4টের জন্য 4টে এরকম উল্লম্ব দাগ টানা হবে এবং পঞ্চম গণনার জন্য এরকম একটা আড়াআড়ি দাগ দিয়ে একটা বান্ডিল তৈরি করা হয়, যে বান্ডিলটা নির্দেশ করছে যে এটার ভ্যালু হচ্ছে 5। আর এটার ফলে কি হচ্ছে, বড় যে কোনো রাশি তথ্য অসংখ্য মান দেওয়া আছে, 60, 70, 80, 60, 70, 80 এই ধরনের যে অসংখ্য মান দেয়া আছে, সেই মানগুলোকে যখন আমি পরিসংখ্যা বিভাজনে তুলবো, তখন গুনতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। যেমন আমি তোমাদের একটু আগে দেখালাম যে একটা টেবিলে, সেখানে আমি দেখো একটা গুনতে অলরেডি ভুল করেছি, পরে দেখলাম যে না আরো একটা রয়েছে, তখন অ্যাড করলাম। এক্ষেত্রে কিন্তু ট্যালি দিয়ে যদি করতাম তাহলে কিন্তু এই ভুলটা হতো না। সুতরাং বড় আকারের রাশি তথ্য গণনার সময়
ভুল হওয়ার সম্ভাবনা ট্যালি মার্কের মাধ্যমে প্রায় থাকে না বললেই চলে। নেক্সট আমরা আসবো যে এই ট্যালি দিয়ে একটা বাস্তব প্রয়োগের উদাহরণ দেখায়। দেখো, তোমাদের ক্লাসে 20 জন ছাত্র কে কোন ধরনের ফল পছন্দ করে তার একটা তালিকা ধরো আমরা বলছি যে আম, কলা, আপেল এবং কমলা লেবু। তোমাদের ক্লাসের 20 জনের মধ্যে কে কোন ফল, কতজন কোন ফল পছন্দ করে আমরা তার একটা তালিকা তৈরি করব। তাহলে আম পছন্দ করে, আমার যখন আছে বিভিন্ন ছাত্রদের নাম, আমি সেখান থেকে আম পছন্দ করে একজন, তার জন্য একটা দাগ দিচ্ছি। কলা পছন্দ করছে, তার জন্য একটা দাগ দিচ্ছি। এইভাবে 4টের পরে দেখো 5টা হয়েছে, তখন এরকম বান্ডিল তৈরি করা হয়েছে। এরকম ভাবেও দেখিয়েছি, যেমন হতে পারে, অথবা এরকম ভাবেও দেখাতে পারে। তাহলে এইটাও দেখানো যেতে পারে বা এইটাও দেখানো যেতে পারে। তাহলে এখানে এইভাবে কলা পছন্দ করে কতজন দেখানো হয়েছে, আপেল পছন্দ করে কতজন দেখো, কমলা লেবু পছন্দ করে কত দেখো। তাহলে এইখান থেকে আমি এট এ গ্লান্স বলে দিতে পারছি এখানে যোগফল কত, 5 যোগ 5 10। দেখো পরিসংখ্যা আমরা করলাম, এখানে লিখলাম 10। তাহলে আমরা এখানে এইভাবে যখন র ডেটা তোমাকে দেয়া থাকবে, সেইখান থেকে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন তালিকা যখন তৈরি করবে বাই ইউজিং ট্যালি মার্ক, তখন তোমাকে 3টে কলাম তৈরি করতে হবে। একটা হচ্ছে এক্স ভ্যারিয়েবলটা, যে বিষয়টাকে তুমি উপস্থাপন করতে চাইছো, দ্বিতীয় হচ্ছে ট্যালি মার্ক, আর তৃতীয় হচ্ছে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ধরো ট্যালি মার্ক আর ফ্রিকোয়েন্সি এই দুটো তুমি বের করবে এইখানে এক্স থেকে, এবং বের হচ্ছে 10 5 3, জাস্ট যোগ করে দেখো 5 5 10 5, এটা 1 2 3, এখানে কটা আছে 3টে, 3 এখানে কটা আছে 2টো 2, তাহলে টোটাল যোগ করলে দেখো 20 হচ্ছে। অর্থাৎ তোমার 20 জন ছাত্রের যে পরিসংখ্যা বিভাজন দেয়া ছিল, পছন্দ দেয়া ছিল, সেখান থেকে তুমি অনায়াসেই পরিসংখ্যা বিভাজন ছক বা তালিকা, যেটা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন, সেটা তৈরি করতে পারছো। আশা করি পরিসংখ্যা বিভাজন দু রকমের, সরল এবং শ্রেণীবদ্ধ, দু ধরনের পরিসংখ্যা বিভাজন তৈরি করতে পারবো আমরা, এটা ক্লিয়ার বুঝতে পেরেছো। এবং পাশাপাশি শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন তৈরির ক্ষেত্রে প্রয়োজনে আমরা ট্যালি মার্কের হেল্প নিতে পারি। ট্যালি মার্ক দিয়ে যদি আমরা পরিসংখ্যা বিভাজনটা তৈরি করি, তাহলে এররের সম্ভাবনা, ত্রুটির সম্ভাবনা, ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়, এবং আমরা খুব তাড়াতাড়ি, খুব কম সময়ে, অনেকটা নির্ভুল ভাবে ট্যালি দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করতে পারি। নেক্সট আসবো আমরা এই ট্যালির, তাহলে কি সুবিধা দেখায়। দেখো, ট্যালি মার্কের প্রথম সুবিধাই হচ্ছে যে হিসাবটাকে অনেক সহজ করে দেওয়া। সেকেন্ড আমরা সুবিধা কি বলতে পারি, যে এররের সম্ভাবনা অনেক কমে গেল, অর্থাৎ ভুলের সম্ভাবনা হ্রাস। তৃতীয় যেটা হচ্ছে, এট এ গ্লান্স আমরা ওইখান থেকেই কিন্তু একটা সিনপসিস বা সংক্ষিপ্ত সার পেয়ে যাচ্ছি, প্রাথমিক সার সংক্ষেপ, যে অবিন্যস্ত তথ্যকে খুব সহজেই আমরা শ্রেণীবদ্ধ তথ্যে রূপান্তর করে ফেলতে পারছি নির্ভুল ভাবে। আর লাস্ট হচ্ছে খুব ভাইটাল একটা বিষয়, সেটা হলো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, মানে অনেকটা কোন শ্রেণীতে বেশি বা কম আছে সেটা আমরা এক নজরেই বুঝতে পারবো। যেমন তোমাদের আগের যে তথ্যটা দেখালাম, দেখো আগের জাস্ট একটা উদাহরণ, তোমাদের ক্লাসের এইখান থেকে কিন্তু অনায়াসেই তোমরা বলে দিতে পারো যে ক্লাসের অধিকাংশ ছেলে মেয়েই কিন্তু আমটা পছন্দ করে। ক্লাসের অধিকাংশ ছেলে মেয়েই এই আম পছন্দ করে, 20 জনের মধ্যে 10 জন। বা খুব কম ছেলে মেয়েরাই, সবথেকে কম কোনটা আছে, 2 মানে কোনটা, কমলা লেবু কম পছন্দ করে। তাহলে বা অল্প সংখ্যক ছাত্রছাত্রী কলা বা আপেল পছন্দ করে। তাহলে আমরা এট এ গ্লান্স এই ট্যালি মার্ক দিয়ে প্রকাশ করলে পরিসংখ্যা বিভাজন থেকে খুব তাড়াতাড়ি বা খুব সহজেই তথ্যের একটা সারসংক্ষেপ, ভিজিবল রিপ্রেজেন্টেশন বা দৃশ্যমান উপস্থাপনের এইটা বুঝতে পারছি। তাহলে আশা করি তোমরা পরিসংখ্যা বিভাজন তালিকা যখন আমরা তৈরি করছি ট্যালি
মার্ক ইউজ করার সুবিধাগুলো ক্লিয়ার, বুঝতে পেরেছো? নেক্সট আমরা আসব যে এই যে আমরা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন বা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করছি। এখানে কতগুলো ধারণা আমাদেরকে কিন্তু এক এক করে জানতে হবে এবং তার কিন্তু অ্যাপ্লিকেশন, শুধু অ্যাপ্লিকেশন বলে না, তোমাদের পরীক্ষা পারপাসেও কিন্তু প্রচুর প্রশ্ন এখান থেকে হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। কিরকম? প্রথম যে বিষয়টা আমাদের জানতেই হবে সেটা হলো ক্লাস বা শ্রেণী। এই ক্লাস বা শ্রেণী দু রকমের হয়, একটা ক্লাস লিমিট আর একটা ক্লাস বাউন্ডারি। ক্লাস লিমিট বা শ্রেণীর সীমা আর ক্লাস বাউন্ডারি মানে হচ্ছে শ্রেণীর সীমানা। তথ্যগুলোকে ওই যে তোমাদের একটা বললাম, তোমাদের ক্লাসে 50 জন ছাত্রছাত্রীর অর্থনীতিতে প্রাপ্ত নাম্বারকে যদি আমি একটা পরিসংখ্যা বিভাজন তালিকা দিয়ে দেখাই, যে 0 থেকে 9 পেয়েছে কতজন, 10 থেকে 19 পেয়েছে কতজন, 20 থেকে 29 পেয়েছে কতজন, 30 থেকে 39 পেয়েছে কতজন, এবং 40 and above নিশ্চয়ই নেই, 40 পেয়েছে কতজন। তাহলে আমরা এটাকে এরকম কতজন পেয়েছে ফ্রিকোয়েন্সি দিয়ে দেখাতে পারি। এই যে দেখাচ্ছি, এইভাবেও দেখানো যেতে পারে। আবার দেখানো যেতে পারে এইভাবে যে এক্স 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এইভাবেও কে কত পেয়েছে আমরা ফ্রিকোয়েন্সি গুলো দিয়ে দেখাতে পারি। দুটোর মধ্যে ফারাক কি? এখানে দেখো, এই যে এক একটা শ্রেণী, এই শ্রেণীতে যেখানে শেষ হচ্ছে পরের শ্রেণী কিন্তু ঠিক সেইখান থেকে শুরু হয়নি। সেই শ্রেণীটা দেখো এখানে 9 এ শেষ হয়েছে, এখানে শুরু হলো 10 এ। আবার এখানে 19 এ শেষ হয়েছে, এখানে শুরু হলো 20 তে। কিন্তু এখানে দেখো, এটা যেখানে শেষ হলো এখানে শুরুটা সেখানে, যেখানে শেষ হয়েছে পরের শ্রেণীর শুরু, অর্থাৎ কোন একটা শ্রেণী যেখানে শেষ হচ্ছে পরের শ্রেণীটা ঠিক সেইখান থেকেই শুরু হচ্ছে। তাহলে ক্লাস এই দু রকমই হতে পারে। একটা হতে পারে একটা শ্রেণী যেখানে শেষ হলো পরের শ্রেণী সেখান থেকে নয়, তারপর থেকে শুরু হচ্ছে। এরকম যদি হয়, যেমন এই প্রথম কেসটা, এইটাকে আমরা বলি ক্লাস লিমিট বা শ্রেণী সীমা। আর যদি এরকম হয়, অর্থাৎ একটা শ্রেণী যেখানে শেষ হলো পরের শ্রেণীটা ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে, তাহলে এটাকে আমরা বলি ক্লাস বাউন্ডারি। তাহলে ক্লাস লিমিট বা শ্রেণীর সীমা আর ক্লাস বাউন্ডারি মানে শ্রেণীর সীমানা, এই দুটো ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ক্লাস লিমিটে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ক্লাস বাউন্ডারিতে কনভার্ট করব, অর্থাৎ আমার কন্টিনিউটি আসবে, কিভাবে আসবে? আমরা নরমালি একটা শ্রেণীর সাথে পরের শ্রেণীর যে ডিফারেন্স, পার্থক্য, যে কোনো একটা শ্রেণীর দেখো 19 পরেরটা 20, ডিফারেন্স কত? 1। একে 2 দিয়ে ভাগ করো, 2 ভাগ করো, 1/2 কত হবে? 1/2 মানে আসবে 0.5। এই যেটা এলো এটা প্রথমটা থেকে বাদ দেবে আর পরেরটার সাথে যোগ করবে। এই প্রথমটাকে আমরা বলি নিম্ন শ্রেণী সীমা, পরেরটাকে বলি ঊর্ধ্ব শ্রেণী সীমা। তাহলে নিম্ন শ্রেণী সীমা থেকে বিয়োগ দেবে, ঊর্ধ্ব শ্রেণী সীমার সাথে যোগ দেবে। তাহলে কি হবে আমরা একটু এপাশে দেখে নিই। যদি আমরা নিম্ন শ্রেণী সীমা থেকে ঊর্ধ্ব শ্রেণী সীমা যে কোনো একটা, ধরো এই 20 থেকে এটা দেখাচ্ছি, 19.5 বিয়োগ করলে আর এখানে কত হচ্ছে 29 এর সাথে যোগ করলে 29.5, বোঝা গেল? বা যদি আমি এই শ্রেণীটা দেখি তাহলে ওখানে 30 থেকে 0.5 বাদ গেল, তার মানে 29.5 থেকে ওটা 0.5 যোগ 39.5। তাহলে এইভাবে আমরা ক্লাস লিমিট থেকে ক্লাস বাউন্ডারিতে
কনভার্ট করতে পারি বা রূপান্তর করতে পারি। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, যে শ্রেণী বা ক্লাস মূলত দু রকমের, একটা ক্লাস লিমিট, একটা ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারিটা কি, প্রতিটা শ্রেণীর নিম্নমানকে নিম্ন সীমানা এবং ঊর্ধ্বমানকে ঊর্ধ্ব সীমানা বলে, অর্থাৎ লোয়ার ক্লাস বাউন্ডারি, আপার ক্লাস বাউন্ডারি। যে কোনো শ্রেণীটা যদি এইরকম হয় 20 থেকে 30, তার মানে এইটাকে আমরা বলবো নিম্ন শ্রেণী সীমানা, আর এই 30টাকে বলবো আমরা ঊর্ধ্ব শ্রেণী সীমানা, লোয়ার ক্লাস বাউন্ডারি আর আপার ক্লাস বাউন্ডারি। ক্লিয়ার হয়েছে? এবার আসি আমরা রেঞ্জ। যখন আমাকে যে তথ্যগুলো দেবে, ধরো তথ্য দিয়েছে একটা ক্লাসের 50 জন ছাত্রের অর্থনীতিতে প্রাপ্ত নম্বর, তাহলে সেই নম্বরগুলো এলোমেলো ভাবে রয়েছে। আমাকে ওই নাম্বারগুলোর মধ্যে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম নাম্বার কত সেটা খুঁজতে হবে এবং মিনিমাম কত সেটা খুঁজতে হবে। তাহলে এই ম্যাক্সিমাম আর মিনিমাম, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, এই দুটোর পার্থক্যকেই আমরা রেঞ্জ বা প্রসার বলি। রেঞ্জ বা প্রসার, এটা মানে হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু কত মাইনাস মিনিমাম ভ্যালু, এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের বিয়োগফল বা পার্থক্য, এটাকেই আমরা বলছি প্রসার। এখানে আরো কয়েকটা বিষয় কিন্তু আমাদের জানতে হবে, যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লাস উইথ বা ক্লাস লেংথ। ক্লাস লেংথ বা শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী যে কোনো একটা শ্রেণী, যেমন আমরা আগের উদাহরণে বলছিলাম একটা শ্রেণী কত, ধরো 20 থেকে 30, এই যে শ্রেণীটা, এই শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা কত, একটু আগে শিখলাম আমরা, নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে 20 আর ঊর্ধ্ব শ্রেণী সীমানা কত 30। লোয়ার ক্লাস লিমিট বাউন্ডারি আর আপার ক্লাস বাউন্ডারি আমরা একটু আগে শিখছি। এবার এই যে শ্রেণীটা, এই শ্রেণীটার দৈর্ঘ্য কত, ক্লাস লেংথ বা ক্লাস উইথ বা শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে এই দুটোর ডিফারেন্স। তাহলে আমরা ক্লাস উইথ বা শ্রেণী দৈর্ঘ্য কিভাবে পাবো, আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস, ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা, ঊর্ধ্ব মাইনাস নিম্ন করলেই আমরা শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাব। এখানে যেমন আমি যে শ্রেণীটার উদাহরণ দিলাম, এক্ষেত্রে তাহলে কত হবে, 30 মাইনাস 20, অর্থাৎ শ্রেণী সীমানা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য প্রসার বা উইথ অফ দ্য ক্লাস, এটা হচ্ছে 10। নেক্সট হচ্ছে মিড পয়েন্ট। যে কোনো শ্রেণী, আমার যখন শ্রেণীবদ্ধ পরিসংখ্যান বিভাজন তৈরি করছি, তখন যে প্রতিটা শ্রেণীর মিড ভ্যালু বা মধ্যমান কি করে বের করব, ঠিক একই নিম্ন সীমানার ঊর্ধ্ব শ্রেণী সীমানা তো আমরা অলরেডি জানি। এইবার দেখো, যদি ওই শ্রেণীটার কথাই বলি যে 20 থেকে 30, এটা দিয়ে বললে বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে এটা হচ্ছে আমাদের লোয়ার ক্লাস বাউন্ডারি আর এইটা হচ্ছে আমাদের আপার ক্লাস বাউন্ডারি, তাই তো? তাহলে যখন আমি এই শ্রেণীটার মধ্যবিন্দু বা মিড পয়েন্ট বের করব, মিড পয়েন্টটা কত আসবে, এই লোয়ার ক্লাস আর আপার ক্লাস বাউন্ডারিকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ সোজা কথায় ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং নিম্ন শ্রেণী সীমানার গাণিতিক গড় বের করতে হবে, অ্যাভারেজ। তার মানে এখানে কত আসবে, 30 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করো, তার মানে 50/2 অর্থাৎ 25। এইটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা এবং ঊর্ধ্ব শ্রেণী সীমানা দুটোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করা হবে, অর্থাৎ করলেই আমরা মিড ভ্যালু বা মিড পয়েন্ট, যে কোনো শ্রেণীর মিড পয়েন্ট বা মিড ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আশা করি ক্লাস উইথ ক্লিয়ার, ক্লাস লিমিট, তাহলে কি কি বিষয় আমরা পড়লাম একবার
একটু রিক্যাপ করে নিই। প্রথমে আমরা ক্লাস বাউন্ডারি আর ক্লাস লিমিট সম্পর্কে জানলাম। দ্বিতীয় আমরা জানলাম যে ক্লাসের রেঞ্জ, আমরা যে প্রদত্ত তথ্যের রেঞ্জ কিভাবে বের করে, প্রসার, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান। তারপরে আমরা শিখলাম ক্লাস উইডথ, কিভাবে ক্লাসের বা শ্রেণী দৈর্ঘ্য বের করে। তারপর আমরা শিখলাম শ্রেণী মধ্যবিন্দু বা ক্লাস মিড পয়েন্ট কি করে বের করে। এবার আমরা আসব যে আপেক্ষিক আর শতকরা পরিসংখ্যা, অর্থাৎ রিলেটিভ ফ্রিকোয়েন্সি আর পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি কি করে বের করে। ফার্স্ট অফ অল, আমরা যখন রিলেটিভ ফ্রিকোয়েন্সির কথা বলবো, আমাদের যে শ্রেণীবিন্যাস দেওয়া থাকবে সেই শ্রেণীবিন্যাসে, ধরো আমি যদি একটা টেবিল বলি এক্স আর পরিসংখ্যা হচ্ছে এফ, আমার টেবিলটা হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আর পরিসংখ্যা 2, 5, 3, 7। তাহলে এই যে একটা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন আমি পেলাম, এক্ষেত্রে আপেক্ষিক পরিসংখ্যা বের করতে গেলে আমাকে কি বের করতে হবে? যে আপেক্ষিক পরিসংখ্যাকে আমরা বলি রিলেটিভ ফ্রিকোয়েন্সি, তো তাহলে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি আর এফ লিখছি। আর এফ দিয়ে আমরা কি বোঝাচ্ছি? রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে গেলে আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল যোগ করতে হবে ফ্রিকোয়েন্সি বা মোট পরিসংখ্যা কত। মোট পরিসংখ্যা 5 7 আর 3 10 আর সাথে 17, তাহলে 17 হচ্ছে মোট পরিসংখ্যা। আর প্রতিটা শ্রেণীর পরিসংখ্যাকে আমার মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করলেই ওই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা পেয়ে যাবে। তাহলে যেমন প্রথম শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা তাহলে কত আসবে বলো এবার তোমরা। যদি এখান থেকে এটা হচ্ছে 2, তার মানে 2 বাই টোটাল পরিসংখ্যা হচ্ছে 17, তাহলে 2 বাই 17। পরেরটা কত? 5, তাহলে আপেক্ষিক পরিসংখ্যা হবে 5 বাই 17। পরেরটা 3, তাহলে 3 বাই 17। পরেরটা 7, 7 বাই 17। অর্থাৎ রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা আপেক্ষিক পরিসংখ্যা বের করার সোজা উপায় হচ্ছে প্রতিটা শ্রেণীর পরিসংখ্যাকে ওই পরিসংখ্যাগুলির সমষ্টি দ্বারা ভাগ করা, তাহলেই আমরা পেয়ে যাব রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এবারে আসি পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ শতকরা পরিসংখ্যা। শতকরা পরিসংখ্যা একই রিলেটিভ ফ্রিকোয়েন্সি বা আপেক্ষিক পরিসংখ্যা যা বেরোবে তার পার্সেন্টেজ করা, অর্থাৎ 100 দিয়ে গুণ করলেই তোমরা পার্সেন্টেজ বা শতকরা ফ্রিকোয়েন্সি পাবে। যেমন এখানে যেমন আমাদের আছে, ধরো এখানটায় আমরা কি পেয়েছি? 2 বাই 17, তাই তো? তাহলে এর শতকরা বের করতে গেলে কি করব? 100 দিয়ে গুণ করব। 5 বাই 17, তাহলে এর শতকরা 100 দিয়ে গুণ করব। তাহলে আপেক্ষিক পরিসংখ্যা যদি আর এফ হয়, তাকে 100 দিয়ে গুণ করলেই আমরা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি বা শতকরা পরিসংখ্যা পাচ্ছি। তাহলে দুটো বিষয় আমাদের এখান থেকে ক্লিয়ার হলো, একটা হলো আপেক্ষিক পরিসংখ্যা আর একটা হলো শতকরা পরিসংখ্যা। নেক্সট আমরা আসব, দেখো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা। এই বিষয়টাও কিন্তু তোমরা এর আগে 9 এবং 10 এ করে এসেছো। দেখো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা কি, আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাই। ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে যে কোনো শ্রেণীর কোনো মানের নিচে কত আছে বা উপরে কত আছে, তার মানে দুদিক থেকে দেখা যায়। একটা লেস দেন, এই জন্য ক্রমযৌগিক পরিসংখ্যা দু রকমের হয়, একটা লেস দেন টাইপ আর একটা মোর দেন টাইপ। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা কিভাবে পাবো? কোন শ্রেণীর বিভিন্ন শ্রেণীর পরিসংখ্যাগুলো থেকে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা দুভাবে বের করতে পারি। ক্রমাগত যোগ করতে করতে, যখন আমি নিচ থেকে বের করব তখন ক্রমাগত যোগ করতে করতে যেতে হবে, আর যখন উপর থেকে বের করব মোর দেন, তখন
মোট ফ্রিকোয়েন্সি থেকে, মোট পরিসংখ্যা থেকে বিয়োগ করতে করতে যাব। অর্থাৎ যখন আমি প্রথমে লেস দ্যানটা দেখাই, একটা উদাহরণ দিয়ে দেখাই, আমাকে জাস্ট দেখো 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, যাদের পরিসংখ্যা শ্রেণী 4, 6, 8, এই শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনটার আমরা কি চাইছি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করে সেটা দেখাবো। তাহলে ফার্স্ট আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যানটা দেখি। প্রথমে এই শ্রেণীর এই 10, 0 থেকে 10 এর নিচে কত আছে, এই তাহলে 10 পর্যন্ত এই 8 জনই আছে, তাহলে এই 8, 10 থেকে 20, তার মানে কি 20 এর নিচে কতজন আছে, তাহলে 20 এর নিচে আছে অ্যাকচুয়ালি এ আর এই, তার মানে আমি এই দুটোকে যোগ করব, তাহলে 4 এর সাথে দেখো আর 6 যোগ হয়ে কত হলো 10, 4 আর 6। এইবারে আমি আসি যে 20 থেকে 30, 20 থেকে 30 এখানে কত, তার মানে 30 এর নিচে, তাহলে 30 এর নিচে বললে 10 এর নিচেও আছে, 20 এর নিচেও আছে, 30 এর নিচেও আছে, তাহলে এই তিনটেই যোগ হবে। অর্থাৎ এই দুটো তো অলরেডি যোগ করে আমি 10 পেয়েই গেছি, সেই 10 এর সাথে আমি আর এইটা যোগ করব, দেখো 10 আর 8, 18। তাহলে এইভাবে যোগ করলে লাস্ট যেটা আসবে সেইটা, আর এইখানে পরিসংখ্যার সমষ্টি করে দেখো 6 4 10 8 18, এখানে যেটা আসছে 18, এখানেও দেখো টোটাল এসছে 18। তাহলে লেস দ্যানে কি হচ্ছে, মানে মোট পরিসংখ্যা যেটা আসবে লাস্ট শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা লেস দ্যান টাইপের, সেটাই আসবে। তাহলে লেস দ্যান টাইপ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কিভাবে আসবে আমরা এবার এক এক করে ব্যাপারটাকে বুঝি স্টেপ বাই স্টেপ। প্রথমে আমি ক্রমযৌগিক পরিসংখ্যা প্রথম শ্রেণীর মানটা যদি 0 এর নিচে বলতাম তাহলে 0, 10 এর নিচে কত 4 জন, 20 এর নিচে কজন, তাহলে প্রথমে 0 এর নিচে, 10 এর নিচে, 20 এর নিচে, 30 এর নিচে, এইভাবে প্রথমটাই 4, তারপরে 4 আর যোগ 6, 4 আর যোগ 6 করে 10, তাহলে সেই 10 এর সাথে তারপরে কত আছে 8, তাহলে এই 8 এইভাবে যোগ হতে হতে যাবে, এইভাবে যোগ হতে হতে যাবে, এইটাকে এই জন্য বলছি ক্রমযৌগিক কিউমুলেটিভ। নেক্সট আরেকটা হচ্ছে এবার উল্টোটা, ওর নিচে নয়, এবার ওর উপরে কতজন আছে, মোর দ্যান টাইপ, বৃহত্তর সূচক বলে তোমরা 9 10 পড়েছিলে, এটা ক্ষুদ্রতম সূচক। ক্রমযৌগিক এই মোর দ্যান টাইপেরটা কিভাবে, এই যে টোটাল কত আছে 18, তাহলে প্রথম শ্রেণীতে হবে 18, এইবার দ্বিতীয় শ্রেণীতে কত আসবে 18 থেকে এই যে 4টা, এই 4টা বাদ যাবে, তাহলে 18 থেকে দেখো 4 বাদ দিয়ে 14 এসে, তৃতীয়তে কি এবার ওই 14 থেকে এই 8টা বাদ যাবে এই শ্রেণীর, তাহলে 14 থেকে 14 এই শ্রেণীতে আছে কত 6 লিখলাম, তাহলে 14 থেকে 6 বাদ গেল, এই ছিল কত 18, 18 থেকে 6 বাদ গিয়ে হলো 14, 14 থেকে এইবার 8 বাদ যাবে, 14 থেকে 8 6 বাদ গিয়ে 8 হবে, আবার নেক্সট হচ্ছে এইভাবে যতগুলো যাবে, মোট কথা 18 টোটাল আছে, প্রথম 4 বাদ যাচ্ছে দ্বিতীয় ঘরে, যেহেতু এখানে একবারে লেখা হয়েছে ওই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে, আমি যদি এটাকে আরেকটু আলাদা করে লিখি, 0 এর উপরে কত আছে, x এর ভ্যালু এটা, আর CF ক্রমযৌগিক পরিসংখ্যা বলে আমি দেখাচ্ছি, দেখো এইখানটা একটা ছক দিয়ে দেখাচ্ছি, x এর ভ্যালু 0, অর্থাৎ 0 এর উপরে কত আছে, পুরো 18টাই আছে, তাহলে 18, তারপরের ভ্যালুটা কত 10 এর উপরে কত আছে, 10 এর উপরে 10 পর্যন্তই 4 জন আছে, তাহলে এই 4 জন 10 এর উপরে নেই, তাহলে এই 18 থেকে 4 বাদ যাবে, তাহলে হবে 14। এইবার 20 উপরে কত আছে, 20, 10 থেকে 20 এর মধ্যে এই 6 জন, তারা 20 উপরে নেই, তাহলে 14 থেকে এই 6 বাদ চলে যাবে, তাহলে কত থাকলো 8। তারপর আছে কি 30 এর উপরে, 30 এর উপরে কত, 30 এর উপরে 20 থেকে 30 এই 8 বাদ যাবে, তাহলে 8 থেকে 8 বাদ গিয়ে 0, তার মানে এটা মোট পরিসংখ্যা থেকে কমতে কমতে 0-তে চলে এলো। যখন বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা বের করব, তখন মোট পরিসংখ্যা দিয়ে শুরু হবে,
একদম শেষ ভ্যালুটা আসবে 0। আর যখন লেস দেন টাইপ করব তখন 0 থেকে শুরু হবে। আমি এখানে লেস দেনটাও দেখিয়ে দিই। এইখানটা লেস দেন যদি আমি দেখি, লেস দেনে দেখো 0 নিচে, 0 নিচে নেই, তাহলে 0। তারপরে 10 এর নিচে, 10 এর নিচে কত আছে? এই 4, তাহলে 10 এর নিচে হচ্ছে 4। 20 এর নিচে কত? 4 এর সাথে এই 6 ও যোগ হবে, তাহলে 4 যোগ 6। তারপরে 30 এর নিচে এই তার সাথে 8 ও যোগ হবে, 4 যোগ 6 10, 10 এর সাথে এই 8 যোগ হয়ে 18। তাহলে দেখো এখানে 18 থেকে শুরু হয়ে 0, অর্থাৎ মোট পরিসংখ্যা থেকে 0 হয়েছিল উপরের ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে 0 থেকে স্টার্ট হয়ে মোট পরিসংখ্যা। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা দু রকমের হয়, একটা লেস দেন, একটা মোর দেন। লেস দেন এর ক্ষেত্রে 0 থেকে স্টার্ট হয়ে মোট পরিসংখ্যা যেটা শেষ শ্রেণীর পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা এটাই হবে। আর মোর দেন এর ক্ষেত্রে মোট পরিসংখ্যা প্রথম শ্রেণীর, তারপরে কমতে কমতে লাস্ট শ্রেণীতে আসবে 0। তাহলে দু ধরনের ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পেলাম। এবারে আমরা আসব তাহলে একটা পুরো এতক্ষণ ধরে আমি যা আলোচনা করলাম, যে ছকটা আমি দিয়েছি সেই ছক থেকেই দেখো সবগুলো আমি এক এক করে দেখাচ্ছি। প্রথম আমরা একটা ক্লাস লিমিট নিয়েছি 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39। দেখো এই যে ক্লাস, এটা কিসে আছে? ক্লাস লিমিট। কারণ এখানে 19, এখানে 20, বা এখানে 29 এ শেষ, 30 এ শুরু। তাহলে এই ক্লাস লিমিট থেকে আর তো পরিসংখ্যা 10, 15, 20 এরকম একটা পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে এই ক্লাস লিমিট থেকে আমার ফার্স্ট কাজ কি? ক্লাস বাউন্ডারিতে করতে হবে। ক্লাস বাউন্ডারি করতে গেলে আমার নিম্ন শ্রেণী সীমানা বা ক্লাস বাউন্ডারি করতে গেলে কি করতে হবে? ডিফারেন্স গুলো দেখো 1, তার মানে 0.5 বিয়োগ, তাহলে 10 থেকে 0.5 বিয়োগ করলে কত হলো? 9.5। 19 থেকে 10 0.5 বিয়োগ করলে, যোগ করলে তারপর কত হলো? 19.5। তাহলে এইভাবে নিম্ন শ্রেণীসীমা থেকে 0.5 বিয়োগ, ঊর্ধ্ব শ্রেণীসীমা থেকে শ্রেণীসীমার সাথে 0.5 যোগ করে আমি শ্রেণীসীমানা পেয়ে গেলাম। একই রকম ভাবে এটা তাহলে কি দাঁড়াবে? 19.5 থেকে 29.5। দেখো তারপরটা কি দাঁড়াবে? 30 থেকে 0.5 বাদ দিচ্ছি, তার 29.5 থেকে 39.5। তাহলে শ্রেণী সীমানা কনভার্সন ক্লিয়ার। নেক্সট আমরা দেখছি মিড ভ্যালু কিভাবে বের হয়। মিড ভ্যালু বের করতে গেলে কি? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করো। তাহলে দেখো 19.29, 29 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? জাস্ট এই দুটোকে যোগ করো, 2 দিয়ে ভাগ করো, এই দুটোকে যোগ করো, 2 দিয়ে ভাগ করো। তোমরা খাতা কলমে বের করে এইটা চেক করে দেখো ঠিক আছে কিনা। যদি কোনো জায়গায় সংশয় হয় কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেবো। নেক্সট আসছে, তাহলে এই যোগ করে 2 দিয়ে ভাগ করছি, আমরা এইভাবে মধ্যবিন্দু পেয়ে গেলাম। নেক্সট আমরা দেখব প্রতিটা শ্রেণী বা ক্লাসের লেংথ বা শ্রেণী দৈর্ঘ্য কিভাবে বের করে। জাস্ট ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমা বিয়োগ করতে হয় শ্রেণী সীমানা। তাহলে এখানে কত হবে? 19.5 থেকে 9.5। 19.5 থেকে 9.5 বিয়োগ করে দেখো কত হচ্ছে, এলো। একই রকম এইটা বিয়োগ করে দেখো আসছে, এটা বিয়োগ করো, এটা সম শ্রেণী দৈর্ঘ্য গুলো ইকুয়াল আমরা দেখি। নেক্সট আসছে পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব কিভাবে বের করা হয়? মোট পরিসংখ্যা পরিসংখ্যা ঘনত্ব বা ফ্রিকোয়েন্সি ডেনসিটি, এই কনসেপ্টটা তোমাদেরকে বলা হয়নি, একটু বলে নিই তাহলে এইটা ক্যালকুলেশনটা বুঝতে সুবিধা হবে। ফ্রিকোয়েন্সি ডেনসিটি বা এফডি, এটা আমরা বের করি যে কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করতে গেলে আমাকে ওই শ্রেণীর পরিসংখ্যা এবং ওই শ্রেণীর দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে শ্রেণীর পরিসংখ্যা, যেমন প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত? 10। তাহলে আমরা শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য বা ক্লাস লেংথ বলছি। এইটা করলেই আমরা পরিসংখ্যা ঘনত্ব। তাহলে প্রথমটার পরিসংখ্যা 10, শ্রেণী দৈর্ঘ্য 10, তার মানে প্রথমটার উত্তর কি হবে? 10/10। দেখো ভ্যালু 1। দ্বিতীয়টার ক্ষেত্রে কি? পরিসংখ্যা 15, তাহলে 15 আর
শ্রেণী দৈর্ঘ্য 10, 15/10, তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করে 1.5, দেখো 1.5 দেখানো আছে। বা তারপরে একটা কত পরিসংখ্যা 20, তাহলে 20 আর শ্রেণী দৈর্ঘ্য 10, তার মানে ভ্যালু হচ্ছে 2, দেখো 2 দেখানো আছে। তাহলে আমরা এইবার একদম নতুন করে আবার পরিসংখ্যা ঘনত্বটা আমরা দেখিয়ে দিতে পারছি। দেখো 1, 1.5, 2, তাহলে আমরা কি বের করলাম? আমাদের তালিকা থেকে শ্রেণীর সীমানা বের করেছি, মধ্যবিন্দু বের করেছি, শ্রেণী দৈর্ঘ্য বের করা শিখেছি, পরিসংখ্যা ঘনত্ব বের করেছি। এখনো কিন্তু আমাদের আপেক্ষিক পরিসংখ্যা আর শতকরা পরিসংখ্যা বের করার রয়েছে। আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলাটা কি মনে করে দেখো, রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি বাই টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে ওই ক্লাসের ফ্রিকোয়েন্সিকে যদি এফ বলি আর টোটাল ফ্রিকোয়েন্সিকে যদি এন বলি, তাহলে প্রথম শ্রেণীটার ফ্রিকোয়েন্সি কত? পরিসংখ্যা 10 ডিভাইডেড বাই মোট পরিসংখ্যা কত? মোট এখানে হচ্ছে 10, 30, 40, 45, তাহলে 45, 10/45, 10/45 ভাগ করো, দেখো এটা আসছে কিনা একবার তোমরা ক্রস চেক করে দেখে নাও। ঠিক একইভাবে তোমরা দ্বিতীয় পরিসংখ্যা 15, তাকে 45 দিয়ে ভাগ করো, 15/45 করে দেখে নাও 0.111 আসছে কিনা। বা তারপরেরটা দেখো 20 পরিসংখ্যা, তাকে 20কে 45 দিয়ে ভাগ করে দেখো এটা আসছে কিনা। তাহলে এইভাবে তোমরা আপেক্ষিক পরিসংখ্যাটাও এই ছকটাকে নিজেদের খাতায় করে নিলেই প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট যেটা হচ্ছে যে শতকরা পরিসংখ্যা, যেটা আমার এখানটাই দেখানো নেই। শতকরা পরিসংখ্যাটা কি? শতকরা পরিসংখ্যা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যার সাথে আমরা 100 গুণ করব তাহলেই। তাহলে এখানে যদি শতকরা পরিসংখ্যা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি বলে আমি অ্যাড করছি, এই পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সিটা তাহলে কত হবে? একে যখন আমি 100 দিয়ে গুণ করব, 2 ঘর পর দশমিক যাবে, তাহলে এটা হবে 7.4, এটা হবে 11.1, এটা হবে 14.8। তাহলে এইভাবে 100 দিয়ে আপেক্ষিক পরিসংখ্যা বা রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে যখন আমরা 100 দিয়ে গুণ করব, তখনই পেয়ে যাব শতকরা পরিসংখ্যা বা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে সেই সূত্রটা করে আমরা এই টেবিলটা বা একটা যে উদাহরণ দিলাম আমরা, সেই টেবিলটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে এইবার আমরা আসি যে এই সামগ্রিক যে আলোচনা, সেই সামগ্রিক আলোচনাটাকে আগে আমরা সাম আপ করি, তারপরে তোমাদের কিছু কাজ এবং পরীক্ষায় কি ধরনের আসতে পারে প্রশ্ন, সেগুলো আলোচনা করি। প্রথমত, পরিসংখ্যা মানে হচ্ছে কোনো একটা ঘটনা যদি বারংবার ঘটে, তাহলে সেই ঘটনাটা কতবার ঘটছে সেটা হচ্ছে ওই ঘটনাটার পরিসংখ্যা। আমরা যখন তথ্য দেয়া হবে, সেই তথ্য বা আমরা তথ্য সংগ্রহ করব, সেই সংগৃহীত তথ্যকে পরিসংখ্যা বিভাজন তালিকার মাধ্যমে প্রকাশ করতে পারি। পরিসংখ্যা বিভাজন তালিকা হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে সরল পরিসংখ্যা বিভাজন, যেখানে প্রতিটা চলকের একটা নির্দিষ্ট মান, তার সেই মানের বিপক্ষে কত তার ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা সেটা প্রকাশিত হয়। আর একটা হচ্ছে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন বা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেখানে প্রতিটা চলের একটা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে ফ্রিকোয়েন্সি কত সেটা দেখানো হয়। তাহলে এই দুই ধরনের পরিসংখ্যা বিভাজন তালিকা বা ছক, এটা তৈরি করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কি ট্যালি মার্ক। ট্যালি মার্ক ব্যবহার করলে আমাদের সুবিধা হয় কি, যে তথ্যগুলো যে বড় আকারের, বড় পরিমাণে, বড় সংখ্যক তথ্য যখন দেয়া থাকবে, সেই তথ্যগুলোকে
প্রায় নির্ভুলভাবে আমরা অনেক কম সময়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং এটাতে আমাদের তথ্যটা বিশ্লেষণের ক্ষেত্রে সুবিধা হয়। তাহলে সামগ্রিকভাবে আমরা ট্যালি মার্ক ইউজ করে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে পারি। দু রকমেরই তালিকা হয়। এখন এই দু ধরনের তালিকার ক্ষেত্রে বিশেষ করে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ ধারণা আলোচনা করি। কি কি? প্রথমত আমরা আলোচনা করলাম শ্রেণী সীমায় থাকতে পারে ক্লাস লিমিট, বা শ্রেণী সীমানায় থাকতে পারে। যদি শ্রেণী সীমায় থাকে তাহলে আমরা সেটাকে অনায়াসেই শ্রেণীর সীমানাতে কনভার্ট করতে পারি। জেনারেলি যে শ্রেণীগুলোর একটা ঊর্ধ্ব শ্রেণী সীমা আর পরের শ্রেণীর নিম্ন শ্রেণী সীমার ডিফারেন্স নরমালি এক হয়, এবং সেই জন্য আমরা এককে অর্ধেক করা মানে 0.5 একবার প্রথম নিম্নটার সাথে বিয়োগ করছি আর ঊর্ধ্বটার সাথে যোগ করছি। তাহলে এইভাবে নিম্ন শ্রেণীর সীমানা এবং ঊর্ধ্ব শ্রেণীর সীমানা বের করে আমরা ক্লাস বাউন্ডারি বা শ্রেণী সীমানা তৈরি করতে পারি। তাহলে এটা একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে আমরা সেখান থেকে শ্রেণীর দৈর্ঘ্য বা শ্রেণীর লেন্থ বা উইডথ অফ দ্য ক্লাস বের করতে পারি, মধ্যবিন্দু বের করতে পারি, আপেক্ষিক পরিসংখ্যা বের করতে পারি, শতকরা পরিসংখ্যা বের করতে পারি এবং পরিসংখ্যা ঘনত্ব বের করতে পারি। আরো একটা জিনিস আমরা করেছি এখানে আলোচনা, সেটা হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যাও আমরা দু রকম ভাবে বের করতে পারি, একটা নিচ থেকে আর একটা উপর থেকে। ক্রমযৌগিক পরিসংখ্যা যখন আমরা নিচ থেকে বের করব তখন যোগ হতে হতে যাবে, ক্রমাগত যোগ হবে। আর যখন উপর থেকে করব মোর দ্যান টাইপ, তখন মোট পরিসংখ্যা অর্থাৎ বিভিন্ন শ্রেণীর পরিসংখ্যাগুলোকে যোগ করলে যে আমরা মোট পরিসংখ্যা পাবো, সেই মোট পরিসংখ্যা থেকে বিয়োগ হতে 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 শেষ শ্রেণী এসে 0 আসবে। তাহলে লেস দ্যান এর ক্ষেত্রে 0 থেকে স্টার্ট হয়ে মোট পরিসংখ্যায় শেষ হবে, আর উপর থেকে বা মোর দ্যান টাইপ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে মোট থেকে শুরু হয়ে 0 তে শেষ হবে। তাহলে এই দু ধরনের পরিসংখ্যা, কিউমুলেটিভ পরিসংখ্যা বা ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা আলোচনা শিখি। তাহলে সামগ্রিকভাবে তোমাদের সিলেবাসের মধ্যে যে যে বিষয়গুলো আছে এই পরিসংখ্যা বিভাজন তালিকা সংক্রান্ত, সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম এবং একই সাথে আমাদের এই ইউনিট 5 তোমাদের 11 সেমিস্টার 1 এর ইউনিট 5 এর আলোচনাটা সমাপ্ত হলো। আশা করি তোমরা এখান থেকে বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পেরেছো, এবং যদি তোমরা ফার্দার আরো এইগুলো নিয়ে পড়ো বা বিভিন্ন উদাহরণ দেখো, তাহলে কিন্তু আরো ভালো করে বিষয়গুলো বুঝতে পারবে বা রপ্ত করতে পারবে। আমরা আগামী পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা সেই পর্বে আলোচনা করব স্ট্যাটিস্টিক্স এর এই যে তথ্যগুলো আমরা আলোচনা করেছি আজকে বা এর আগের পর্বগুলোতে, সেই তথ্যগুলোকে কিভাবে পরিমাপ করব, অর্থাৎ পরিমাপ সংক্রান্ত ইউনিট 6 আলোচনা করব আগামী পর্বে। ততদিন পর্যন্ত তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে ফেলো, এবং কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করে জানালে আমি কমেন্টে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থেকো। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।